শাহজালাল ইসলামী ব্যাংক 2001 সালের 10ই মে ব্যাংকটি যাত্রা শুরু করে। দীর্ঘ 25 বছর চড়াই উতরেই পার হয়ে ব্যাংকটি আজ একটা আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়ে গেছে বাংলাদেশে ব্যাংকিং খাতে। এই ব্যাংকের আজ আমরা কথা বলবো ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোসলিউদ্দিন আহমেদের সাথে। জনাব আহমেদ, আপনাকে ধন্যবাদ। এবং আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি দর্শক শ্রোতাদেরও অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে আপনার ব্যাংকের গত 10ই মে প্রতিষ্ঠাবার্ষিকী গেল, এটা 25তম প্রতিষ্ঠাবার্ষিকী। 25টি বছর একটি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এবং দক্ষ ব্যবস্থাপনা, নিরলস পরিশ্রম, তিলে তিলে ব্যাংকটির একটা বিশ্বস্ততা এবং যে শরিয়া ভিত্তিক ব্যবস্থাপনা, এটা যে প্রতিষ্ঠা লাভ করেছে এবং এই ব্যাংকের আগামী দিনের যে পরিকল্পনাটা বা ব্যবসায়িক প্ল্যানটা সম্পর্কে একটু বলবেন যে আপনারা আগামী কি করতে চান। একই সাথে আমি একটু জানতে চাই যে গত 25 বছরের যে স্মৃতি, 25 বছরের যে ঘটনাবলী, যদি উল্লেখযোগ্য কোনো ঘটনা আপনার ব্যাংকের বিনিয়োগকারীদেরকে জানানোর প্রয়োজন মনে করেন তাহলে আপনি বলতে পারেন। প্রথম হচ্ছে যে শাহজালাল ইসলামী ব্যাংক একটি শরিয়াভিত্তিক, পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক হিসাবে 10ই মে 2001 তারিখে তার যাত্রা শুরু করে। এটা থার্ড জেনারেশন ব্যাংক, যার প্রেক্ষিতে এই 10ই মে 2026 আমাদের 25 বছর পূর্তি হলো। এই 25 বছর পূর্তিতে শাহজালাল ইসলামী ব্যাংকে এখন অনেক পরিণত এবং স্পেশালি এবং দ্য ইসলামী ব্যাংকস আমার মনে হয় সবচেয়ে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পেরেছি। বাংলাদেশে 10টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক আছে, তার ভিতরে 5টা ইসলামী ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক। এছাড়া আছে ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আল আরাফ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। তো এখান থেকে যদি আমরা পর্যালোচনা করি, আমি আপনাদের উদ্দেশ্যে ছাড়তে চাই যে এই ইসলামী ব্যাংকের ভিতরে আমরা আমাদের নিজেদেরকে ওয়ান অফ দ্য লিডিং পজিশনস হিসাবে এস্টাবলিশ করতেই পারি। আমাদের ব্যাংকের সবথেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে গ্রাহকের আস্থা এবং বিশ্বাস। আজকে যে কোনো ব্যাংকের, আমার কাছে আমার এটা পার্সোনাল থিওরি, যে তার কত টাকা ক্যাপিটাল থাকলো সেটার থেকেও বড় ক্যাপিটাল হচ্ছে তার ক্রেডিবিলিটি, তার রেপুটেশনস ইন দ্য মার্কেট। আপনি অনেক বড় ব্যাংক হতে পারেন, আজকে আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনেক বড় বড় ব্যাংক সামহাও তাদের রেপুটেশনস এবং ক্রেডিবিলিটির কারণে তারা কিন্তু মার্কেটে এখন প্রশ্নের সম্মুখীন। আজকে যে ইসলামী ব্যাংক বাংলাদেশের লক্ষ লক্ষ এন্টারপ্রেনার তৈরি করেছে, সেই ইসলামী ব্যাংক বিভিন্ন কারণের জন্য আজকে কিন্তু তারা একটা প্রশ্নের সম্মুখীন এবং তারা আজকে তাদের যে কাস্টমার আছে তাদের গতানুগতিক যে চাহিদা সেটাকেও তারা পূরণ করতে সঠিকভাবে পারছে না। তো সেই কারণের জন্য একটি যে কোনো ব্যাংকের পক্ষে সর্বোচ্চ বা ভালো পজিশনে যাওয়া যতখানি না কঠিন, তার থেকে কঠিন এটাকে ধরে রাখা। এবং আজকে শাহজালাল ইসলামী ব্যাংকের যদি যে কোনো কারণের জন্যই হোক, যদি বিন্দুমাত্র কোনো রেপুটেশনাল ইস্যুস থাকতো, তাহলে আজকের আমাদের যে গ্রাহকদের আস্থা, আমাদের যে লিকুইডিটির সারপ্লাস, আমাদের যে ইনভেস্টমেন্ট ডিপোজিট রেশিও, আমাদের যে কস্ট অফ ডিপোজিট, আমাদের যে কস্ট অফ ফান্ড, আমাদের যে ট্রেড ফিনান্সের যে স্ট্রং পজিশনস, এগুলো কিন্তু কোনোটাই সম্ভব হতো না। সুতরাং আমরা সবচেয়ে বড় জিনিসকে ফোকাস করছি যে কোনো ইস্যুতে, কোনো কাজে যেন শাহজালাল ইসলামী ব্যাংকের কোনো রেপুটেশনাল ইস্যুতে কোনো দাগ না পড়ে। এবং আরেকটি জিনিস দেখবেন যে বাংলাদেশে প্রাইভেট ব্যাংকিং সেক্টরে অনেক ব্যাংক XYZ নামের সাথে সম্পর্কিত। সেক্ষেত্রে কেউ কখনো শাহজালাল ইসলামী ব্যাংককে কোনো একটি পার্টিকুলার পার্সনের নামের সাথে ট্যাগ করতে পারবে না, বিকজ এখানকার বোর্ড হচ্ছে একটি যে ব্যালেন্সড বোর্ড এবং তারা তাদের সবাই মিলে অত্যন্ত একটা অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে তাদের ডিসিশনগুলো দিয়ে থাকেন এবং তারই ফলশ্রুতি হিসাবে আজকে শাহজালাল ইসলামী ব্যাংক এই পর্যায়ে আসতে পেরেছে বলে আমি মনে করছি। আচ্ছা, আপনি ব্যাংক সম্পর্কে একটা মোটামুটি ধারণা আমাদের দর্শক শ্রোতাদেরকে দিলেন। আমি এখানে জানতে চাচ্ছি স্পেসিফিক আগামী দিনে আপনারা কোন কোন খাতগুলোকে ফোকাস করতে চান? আমাদের বর্তমান ডিমান্ডটা কি, কাস্টমাররা কি চায়? কাস্টমাররা চাচ্ছে এখন ক্যাশলেস ব্যাংকিং, কাস্টমাররা চাচ্ছে এখন অটোমেটেড ব্যাংকিং। তারা ব্যাংকে আসতে চায় না, দে ডোন্ট হ্যাভ টাইম। তারা তাদের অফিসে বসে কি করে এই ব্যাংকিং টোটাল ফ্যাসিলিটি তাদের দোরগোড়ায় পৌঁছায় যায়, এটার জন্য আমাদের কাজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের এন্টায়ার ব্যাংকিং ফ্যাসিলিটিকে অটোমেশনের আওতায় এনে আমাদের কস্ট পার ট্রানজ্যাকশনসকে কমিয়ে ফেলতে হবে, যাতে করে আমরা উই হ্যাভ টু বি কম্পিটিটিভ উইথ দ্য আদার মার্কেট, উইথ দ্য আদার ব্যাংক। বাংলাদেশের ব্যাংকিং মার্কেট ইজ ভেরি মাচ প্রাইস সেন্সিটিভ। আপনি যে কোনো ব্যাংক
শুধুমাত্র আপনি আপনার রেপুটেশন ধরে রাখলেই হবে না, আপনাকে কম্পিটিটিভ হতে হবে, আপনার অপারেশনের কস্ট কমাতে হবে। তাহলে কি করতে পারবেন? আপনার গ্রোথটাকে আপনি সাস্টেনেবল রাখতে পারবেন। আজকে আপনি একটা জিনিস দেখবেন যে ফ্লো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, যে যে কয়েকটি ব্যাংক ভালো আছে এরা খুব ভালো করে যাচ্ছে, এবং যারা খারাপ আছে ওরা আরও খারাপ করে যাচ্ছে। তাহলে এটা হয়েছে এই কারণের জন্য এখন একটা ট্রু পিকচার ব্যাংকিং ইন্ডাস্ট্রি মার্কেটে বিরাজ করছে। মানুষ যে কোনো জায়গায় টাকা রাখার ক্ষেত্রে, ব্যাংকিং ফ্যাসিলিটি নেওয়ার ক্ষেত্রে তারা প্রথমেই দেখছে যে আসলে এই ব্যাংকটা কেমন। আগে যেরকম বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ করে শাটার খুললেই মানুষ এখানে টাকা হুমড়ি খেয়ে টাকা রাখার চেষ্টা করতো, এখন কিন্তু 10 জনকে জিজ্ঞাসা করে যে এখানে কি আমি টাকা রাখবো, এখানে কি আমি ফ্যাসিলিটি নিব, এখানে কি আমার ফ্যাসিলিটি রাখা ঠিক হবে, এখানে কি পরশুদিন আমাকে এলসিটা এস্টাবলিশ করতে পারবে। এই অল দিস কোশ্চেন, সেই কারণের জন্য এখন আমার কাছে মনে হয় যে আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং যে নিজেকে আরও প্রতিযোগিতামূলক পজিশনে নিয়ে যাওয়া, প্রতিযোগিতামূলক নিজেকে এস্টাবলিশ করা। সেই জন্য আমাদের এখন যে ডিজিটাল ব্যাংকিংয়ের যে যুগ চলে এসছে, যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের যে যুগ চলে এসছে, আমাদের যে কাস্টমার সার্ভিসের অটোমেশনসের যে সময় চলে এসছে, এবং কস্ট পার ট্রানজ্যাকশনস কমানোর যে চলে এসছে, আপনি এই 13-14% থাকবে না কোনো দিন পৃথিবীতে, কোথাও 13-14% ইয়ে নাই। সুতরাং এখানে 13-14% ইন্টারেস্টে কোনো দিন কোনো প্রজেক্ট ভাইবল হবে না। সো আমাদেরকে যে কোনোভাবেই হোক ইন্টারেস্ট রেটটাকে 10%-এর নিচে আনতে হবে। এটা দুইটা ওয়েতে হতে পারে, একটা হচ্ছে ইনফ্লেশনকে কন্ট্রোল করে পলিসি রেট কমিয়ে, আরেকটি হচ্ছে কস্ট অফ অপারেশনসকে কমিয়ে। তাহলে কস্ট অফ অপারেশনসকে কমাতে গেলে আপনার আসলে অটোমেশনের বিকল্প নাই। যে কোনো ধরনের টেকনোলজিক্যাল দিস ইজ নট দ্য এক্সপেন্ডিচার, দিস ইজ ইনভেস্টমেন্ট, আই শুড সে দ্য ইনভেস্টমেন্ট। আপনি আজকে টেকনোলজি ইনভেস্টমেন্ট যদি আপনি করেন, এটার আপনি বেনিফিট, এটার বেনিফিট পাবেন ইন মাল্টিলেটারাল ওয়েতে। জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকের বোর্ডকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, এবং তারা দে হ্যাভ এগ্রিড যে আমাদের যতগুলো সেক্টরে আমাদের অটোমেশন করা যায়, আমাদের ডিজিটাল ব্যাংকিংয়ের ইয়েতে আনা যায়, সেই দিকে আমাদেরকে কাজ করতে হবে। এবং ভবিষ্যতে আমাদেরকে আরও ইন্টারন্যাশনাল প্রোডাক্টের সাথে আমাদের নিজেদেরকে সমকক্ষতা নিয়ে যেতে হবে। এখন দেখবেন যে ভবিষ্যতে এলসি থাকবে না, আমি আপনাকে বললাম এলসি থাকবে না, এটা ব্লক চেন হয়ে যাবে, কন্ট্যাক্ট হয়ে যাবে, ফ্যাক্টরিং হয়ে যাবে, এবং ওপেন অ্যাকাউন্ট হয়ে যাবে। এই যে এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন দাড়ি কমা কোলন দিয়ে এইটা না হলে ব্যবসায়ীরা এভাবে, আসলে ভবিষ্যতে গোটা ওয়ার্ল্ডের ব্যবসা কিন্তু এভাবে নাই, অনেক ফ্লেক্সিবল টার্মস অ্যান্ড কন্ডিশনস হয়ে গেছে। এই যে আমাদেরকে যে এই অটোমেশনের কথা বলছি, এগুলো করতে গেলে আমাদের তো ম্যান পাওয়ার কোয়ালিটি বাড়াতে হবে, এবং আমাদের সাইবার সিকিউরিটির উপরে যথেষ্ট নজর দিতে হবে। তো এই সমস্ত ইয়েতে আমরা, আমার কাছে মনে হয় বাংলাদেশে স্পেশালি প্রাইভেট ব্যাংকিং খাত যতখানি এগিয়েছে অন্য সেক্টরের তুলনায় অনেক বেশি পরিণত। কিন্তু আমাদের রিসেন্ট কিছু টার্মোয়েলের কারণের জন্য আমরা কিছু কোশ্চেনের সম্মুখীন হচ্ছি, বাট এটাকে যদি আবার ঠিকভাবে হ্যান্ডেল করা যায়, আমার মনে হয় বাংলাদেশ তার অতীত যে প্রাইভেট সেক্টরের যে ব্যাংকিং সেক্টরের যে সুনাম ছিল সেটাকে এস্টাবলিশ করতে পারবে। ধন্যবাদ। আপনি আপনার বক্তব্যে বেশ দুটো জিনিস পরিষ্কার বলে দিচ্ছেন, যে একটা হলো অটোমেশন, একটা হলো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এটার সাথে একটার সাথে একটা সম্পর্ক আছে, কারণ আপনি অটোমেটেড ছাড়া আপনি ইনক্লুশনের ইয়েগুলো স্ট্রেনথেন করা সম্ভব না। তো তার মানে কি আপনারা সামনের দিনগুলোতে আপনাদের যে পোর্টফোলিও, এটা একটা কি চেঞ্জ করবেন কিনা? মানে কর্পোরেট থেকে আপনারা এসএমই বা রিটেল বা ন্যানো লোন এই ধরনের দিকে যাবেন কিনা, বা গেলে এটা রেশিওটা কীরকম হতে পারে, একটু ধারণা দিতে পারেন? এখন একটা জিনিস দেখেন যে আমাদের ডিপোজিটের বাস্কেটটা কি, আমাদের ডিপোজিটের বাস্কেট 3 মাস 6 মাস, ঊর্ধ্বে 1 বছর। তা আপনি এই যে কর্পোরেটে গিয়ে কি মরবেন? আপনি যদি আমের যদি তাহলে তো সেই সাগরের ভিতরে সেই নৌকা যে এক্সাইটেড হয়ে যায়, যে কোনো সময় ডুবে যেতে পারে, সেই অবস্থায় চলে যাবেন। তো ব্যাংকগুলোর নিজেদের স্বার্থে, আমরা আমাদের নিজেদের স্বার্থেই আমাদের রিটেল এবং এসএমই সেগমেন্টের বেসটাকে বাড়াতে হবে। এখানে দুইটা অ্যাডভান্টেজ আছে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে রিটেল এবং এসএমই সেগমেন্টের রেট অফ রিটার্নটা বেটার, আর এনপিএল ইয়েটা কম, এবং এরা কিন্তু এই কেস কাছারিকে ভয় পায় না, হচ্ছে কারেক্ট, ভয় পায় না কিন্তু উপরেরগুলা। আপনি আজকে এই যে বিভিন্ন মার্কেটে যে হাজার হাজার এনজিও কাজ করে, এক একটা এনজিও দেখেন রিকভারি রেট 98%, 99%, এটা। কিন্তু আমাদের এই ব্যাংকের পক্ষে, ব্যাংক তো খুব স্ট্রাকচার্ড। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছে, এরা এই ইনফরমেশনগুলো স্ট্রাকচার না, সেই কারণে এরা মুখে মুখে ব্যাংকিং করতে চায়, যে সেটা একটা এনজিওর পক্ষে সম্ভব। কিন্তু আমি 5 টাকা লোন দিতে গেলেও কিন্তু আমাকে কিন্তু খাতাপত্র রাখতে হয়। তো এইটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, এবং আমরা
এটাকে দেখছি যে তারাও দে হ্যাভ স্টার্টেড অফ দেয়ার তাদের ব্যালেন্স শিট বা পিএল অ্যাকাউন্ট তৈরি করছে, এবং যাতে করে আমাদেরকেও কিছুটা ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে, কিছুটা মডিফাইড করে তাদের সামনে যেতে হবে, যাতে করে দুইটাকেই ব্যালেন্স করে যেন আমরা পজিশন নিতে পারি। কিন্তু এখানকার একটা জিনিস হচ্ছে, একটা আপনার আছে যে আমাদের অপারেশনাল কস্ট কিন্তু থ্রু আউট দ্য কান্ট্রি সেম। সো আমি যদি আজকে আপনি কেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ছাড়া নাই, কোনো প্রাইভেট ব্যাংক তার ব্রাঞ্চ গ্রাম ইউনিয়ন পর্যায়ে করে ভাইবল হবে না, বিকজ আমার এখানে একটা অফিসারের যে স্যালারি সেখানে কোনো দিন সেই ইকোনমি সেটাকে অ্যাবসর্ব করতে পারবে না। সেই কারণের জন্য প্রত্যেকটা ব্যাংকে যদি আমার এই 50% আনব্যাংক পিপুলকে রিচ করতে হয়, তাদের দোরগোড়ায় ব্যাংকিং ফ্যাসিলিটি পৌঁছাইতে হয়, তাহলে এখন শুরু হয়েছে এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং ইজ অ্যানাদার বাট ইট ইজ টু রিস্কি। এর থেকে এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অনেক বেটার। তো এইটাতে আসলে টুডে টুমোরো হলেও আমাদেরকে এখানে যেতে হবে, এবং এই পেমেন্ট সিস্টেমটাও আমাদেরকে এই ক্যাশ টাকা লেনদেন, ক্যাশ টাকা এটাকে টোটালি চেঞ্জ করে দিতে হবে। আমাদের কিন্তু সারাউন্ডিং কান্ট্রিগুলো দেখেন অলরেডি কিন্তু তারা অনেক এগিয়ে গেছে। আমরা দেরিতে শুরু করলেও আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে অ্যাপসের মাধ্যমে যে ট্রানজ্যাকশন হচ্ছে এটার সংখ্যা দিন দিন বাড়ছে, কিউআর কোডের মাধ্যমে যে ট্রানজ্যাকশন হচ্ছে, এবং আমরা তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছি, তাদেরকে উদ্বুদ্ধ করছি যে কিউআর কোডের মাধ্যমে তাদেরকে ট্রানজ্যাকশন করার জন্য। তো এইটার কিন্তু এই ক্যাশলেস সোসাইটি বলেন, এইটা কিন্তু একটা সমন্বিত উদ্যোগ দরকার। এখনও কিন্তু মানুষের ভিতরে ওই যে ট্যাক্সের ভয়টা কিন্তু রয়ে গেছে, এই ভয়টা রাখা যাবে না যে আমি ক্যাশ বের করলেই, এটা ট্রানজ্যাকশন করলেই কালকে ধরে নিয়ে যাবে। এটা আমাদের এইটাকে এই জায়গাটাতেও কিন্তু আই এম জাস্ট গিভিং ইউ দ্য ফিডব্যাক, এই জায়গাটাতেও কিন্তু আমাদের কাজ করার যথেষ্ট ট্রান্সপারেন্সি আনার এটা দরকার আছে, যাতে করে মানুষ কখনো যাতে মনে না করে যে আমি ক্যাশ ট্রানজ্যাকশন করা মানেই হচ্ছে যে এখানে আমি একটা কিসের ভিতরে পড়ে গেলাম। যে এই যে একটা ভিতরে তাদের ভীতির কাজ করছে, এইটা কিন্তু আস্তে আস্তে অন্য দেশেও ছিল আমি শুনেছি, কিন্তু তারা কিন্তু সেখান থেকে ঊর্ধ্বে উঠে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে চলে গেছে। আজকে ইফ ইউ গো টু চায়নাতে আমার কাছে মনে হয় না কেউ মানি ব্যাগ ক্যারি করে। অল দ্য পিপলস জাস্ট তাদের মোবাইলের ভিতরে ওয়ালেট এবং তার টোটাল তার ভিতরে রয়ে গেছে। সো ইভেন ইন ইন্ডিয়া টু সাম এক্সটেন্ট দ্যাট ইজ দে হ্যাভ রিচড এ হিউজ লেভেল। সো আমরা যদি এই ক্যাশের এটাকে অনেক কমিয়ে দিতে পারি, যে সেরকমভাবে আমাদের অপারেটিং কস্ট কমে যাবে, আমাদের ম্যান পাওয়ার কস্ট কমে যাবে, এবং এই সাথে সাথে আমাদের যে কাস্টমার আছে তারা কিন্তু অনেক এডুকেটেড হবে, অ্যাওয়ার হবে, এবং তাদের ট্রানজ্যাকশনগুলো অনেক সুইফট হবে। বিকজ প্রত্যেকটা ট্রানজ্যাকশনসের টাইম ইজ এ কস্ট, ইচ অ্যান্ড এভরি ডে দ্যাট টাইম ভ্যালু অফ মানি ইজ দেয়ার। সো আমি যদি তার টাকা পাওয়া নেওয়া ট্রানজ্যাকশনটাকে যদি আমি একটা ওই দিনে মিনিট করে দিতে পারি, তাহলে দেখবেন যে এখানেই তার অনেক টাকা সেভ হয়ে গেছে। আমরা এই বিষয়টা বা এই দিকে আমাদেরকে যেতেই হবে, এটার কোনো গত্যন্তর নাই, এটা আমাকে বরণ করতেই হবে, আমাকে এটা মানে মেনে নিতেই হবে যে আমাদের ক্যাশলেসে যেতেই হবে, আজ হোক কাল হোক। আপনার কথার থেকে এটা, এবং এটাই স্বতঃসিদ্ধ। আপনার ব্যাংক এই ব্যাপারে কি কোনো উদ্যোগ নিয়েছে? এখন এই ক্যাশলেসের জন্য কয়টা জিনিস এসছে। একটা এসছে হচ্ছে আমাদের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি ব্যাংকের মোটামুটি সব কাজ করতে পারবেন। আপনি আরটিজিএস, বিএফটিএন, আপনি বিকাশ, নগদ, টাকা ট্রান্সফার, এটিএম আপনার এটিএমে টাকা ঢোকানো, আপনি এভরিথিং আপনি ওখান থেকে করতে পারবেন। এই অ্যাপসটা আমাদের সেভারাল ল্যাক্স হচ্ছে, আমাদের ট্রানজ্যাকশনস হচ্ছে এখন। দ্বিতীয়টি হচ্ছে আমাদের কিউআর কোড, যেটা বাংলা কিউআর কোড। সেখানে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের একটা সেপারেট কাউন্টারই করেছি, যেখানে আমরা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট 30,000 টাকা এবং তার কম যে ট্রানজ্যাকশনগুলো হয় সেগুলোকে উদ্বুদ্ধ করতে, যে ভাই এখানে আমার একটা ডেডিকেট করা আছে যে তুমি এটা কিউআর কোডের মাধ্যমে এটাকে করো। থার্ড যেটা আছে যে আমাদের 160টার মতো আমাদের এটিএম ক্যাশ রিসাইকেলার মেশিন আছে, যেটার মাধ্যমে আমাদের যে কোনো ব্যাংকের এটিএমে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। আমাদের ভিসা, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দুইটাই ভিসা চিপস সংযুক্ত কার্ড। সুতরাং আর আমাদের যত যে প্রায় 150টার মতো যে শাখা উপশাখা আছে, এগুলো অল আর অনলাইন বেসড। সো আমরা সামনের দিকে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই অ্যাপসের একটা অ্যাডভান্স পজিশন নিয়ে আসতে যাচ্ছি, যে এই অ্যাপসের মাধ্যমে আমাদের ট্রেড ট্রানজ্যাকশনসটাকে কী করে ইনক্লুড করা যায়, এবং আমাদের উইদিন এ মান্থ আমরা রেমিটেন্সটা আমাদের সেই অ্যাপসের মাধ্যমে মোবাইলে কি করে ট্রান্সফারের মাধ্যমে আমরা করতে পারি। আমরা অ্যাট দ্য ভার্জ অফ দিস ইয়ে আমাদের সেই দিকে কাজ করছি, এবং সবচেয়ে বেশি যে কাজটা এখন দেখছি যে আমরা যতটুকু না করছি
এইটা এই কাস্টমার অ্যাওয়ারনেসের অভাবে কিন্তু এটার আবার পুরোটা অ্যাপ্লিকেশনসটা হচ্ছে না। সুতরাং আমরা বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব খরচে আমরা এই বিভিন্ন ধরনের কাস্টমারকে ফাইন্যান্সিয়াল লিটারেসির উপরে প্রোগ্রাম দিচ্ছি। ওমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করছি। তাদেরকে হাতে কলমে কি করে হিসাব কিতাব রাখা যায়, কি করে ব্যাংকিং ট্রানজ্যাকশন করা হয়, কি করে অ্যাপস চালনা করা হয়, এই জিনিসগুলো সম্পর্কে তাদেরকে একটা আইডিয়া দেওয়া হচ্ছে। প্লাস আমাদের যে টোটাল যে ইনভেস্টমেন্টের যে প্রসেসিং এবং ডকুমেন্টেশনস, এটাকে আমরা ফুললি ডিজিটালাইজড করছি। এখানে ম্যানুয়ালি কোনো ধরনের কোনো এটাতে আমাদের কাগজের যেরকমই হবে সেরকম গ্রিন ব্যাংকিংয়ের যে আমাদের যে কনসেপ্ট আছে সেই দিকে আমরা এক ধাপে এগিয়ে যাবো বলে আমরা মনে করছি। আচ্ছা, আমরা একটু কোর ব্যাংকিংয়ে আপনার কথা বলতে চাই। আপনার ব্যাংকের আমরা যতটা জানি যে কস্ট টু ইনকাম রেশিও অনেক কম, ওয়ান অফ দ্য লোয়েস্ট। ওইটা নাই, আমি জানি অনেক কম। তো এইটার একটু যদি আপনি ব্যাখ্যা করেন কিভাবে আপনার এটা সম্ভব। দেখেন, একটা হলো যে আমি একটু আচ্ছা রেশিওটা আপনি জিজ্ঞাসা করেন না, আমি বললাম না, বাট ওয়ান অফ ইট ইজ, আমি ইফ ইউ গো টু দ্য ব্যালেন্স শিট দেখবেন যে লোয়েস্ট, আই থিঙ্ক আমার জানার মতো লোয়েস্ট। এইটার ইয়েটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে না বললেই এটা, আমি তো শুরুতেই বলেছি যে বাংলাদেশে যে 92% মানুষ হচ্ছে ইসলামিক সেন্টিমেন্টের। আমরা উই আর গেটিং দ্যাট অপরচুনিটি। আপনি যারা ইসলামিক ব্যাংকিং করতে চায়, ফুললি শরিয়া বেস পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং করতে চায়, তারা যাবে কোথায়? আমাদের ম্যাক্সিমাম ফিক্সড ডিপোজিট রেট হচ্ছে কত জানেন? 8% অনলি। আমাদের কস্ট অফ ডিপোজিট 4.24%। আমাদের লো কস্ট নো কস্ট হচ্ছে 45-55। সো অল দিস থিংস, দ্যাট ইজ দ্য মেজর স্ট্রেংথ অফ আস। যে আমাদের এবং এইগুলো কি, এইগুলোর পিছনে যদি একটা শব্দ ইউজ করেন, দ্যাট ইজ দ্য ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স অফ দ্য কাস্টমার। এইটার ইয়েতেই কিন্তু আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি। এবং এইটার কারণের জন্য আমাদের ইনভেস্টমেন্ট বেশি না, 30,000 কোটি টাকা। আমাদের ডিপোজিটস আছে সে 32,000 কোটি টাকা। আমাদের অপারেটিং প্রফিট হচ্ছে 1,500 কোটি টাকা। আমাদের এনপিএল 4%। আমরা বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক কর্তৃক 10টা সাস্টেনেবল ব্যাংকের ভিতরে একটা ব্যাংক। আমরা গ্রিন, ইয়েলো, রেডের ভিতরে গ্রিন ব্যাংক। আমরা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্ট, ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিয়েট, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট কর্তৃক বেস্ট ব্যাংক হিসাবে আমরা গত 5 বছর আমরা অ্যাওয়ার্ড পেয়ে আসছি। তো আমি কিন্তু এইটাতে খুব মানে খুব না, মানে খুব আবেগাপ্লুত না। আমি যেটা বলেছি যে একটা ভালো জায়গায় রিচ করা যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে এটা ধরে রাখা। তো আমাদের যে ম্যান পাওয়ারের যে স্ট্রেংথ আছে, আমরা চেষ্টা করছি এটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করে এটাকে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ভালো কাজ যদি ম্যান পাওয়ার রাখতে হয়, উই হ্যাভ টু পে দ্য গুড অ্যামাউন্ট অফ রিমুনারেশনস অ্যান্ড ফ্রিঞ্জ বেনিফিট। সুতরাং আমাদের ওই কেপিআই পলিসি এমনভাবে করা আছে যাতে করে আমাদের প্রপারলি যে ইনক্রিমেন্ট হয়, যে বোনাস হয়, যে প্রমোশন হয়, এটার একটা ট্রু রিফ্লেকশন আছে। সো যাতে করে আমাদের যদি ইন কম্পারিজন অফ দ্য বিজনেস অ্যান্ড দ্য ম্যান পাওয়ার দেখেন, সেখানেও দেখবেন যে আমাদের ম্যান পাওয়ার কম। সো কনসিডারিং অল দোজ থিংস, আমার কাছে মনে হয় যে শাহজালাল ইসলামী ব্যাংকের ইন অল রেসপেক্ট, ইন অল ফাইন্যান্সিয়াল প্যারামিটার্স, উই আর ওয়ান অফ দ্য ব্যালেন্স ব্যাংক, বাট উই আর নট দ্য বিগেস্ট ব্যাংক। আমাদের থেকে অনেক বড় বড় ব্যাংক আছে, বড় বড় ব্যালেন্স শিটের ব্যাংক আছে, কিন্তু আমরা ব্যালেন্স শিটের সাইজের দিক থেকে জোর না দিয়ে আমরা করছি যে আমাদের যে ব্যালেন্স শিটের সাইজ আছে, সেই সাইজের ভিতর দিয়ে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে আমরা অপটিমাইজেশন লেভেলে কি করে ব্যাংকটাকে রান করা যায় সেই দিকে আমাদের চেষ্টা করছি। এবং আমার বিশ্বাস, আপনাকে শুধু একটা ফিগার দেই, আমাদের এক্সপোর্ট হচ্ছে $4 বিলিয়ন গার্মেন্টস। আমরা অলমোস্ট 1/10 অফ দ্য গার্মেন্টস এক্সপোর্ট আমরা নিজেরা হ্যান্ডেল করি। আমাদের তাহলে এক্সপোর্ট হলো 4,400 কোটি টাকা, আমাদের ইম্পোর্ট হলো 4,800 কোটি টাকা। ফরেন ট্রেডটা ভালো আমাদের, দ্যাট ইজ আওয়ার কোর স্ট্রেংথ। আরেকটা দিক থেকে দেখবেন যে আমাদের শেয়ারের কিন্তু খুব একটা বেশি ফ্লাকচুয়েশন নাই। আমরা দেখবেন যে 17 থেকে 20-এর ভিতরে এটা ওঠানামা করে, এর তেমন একটা নাই। সো আই থিঙ্ক দিস ইজ অল দ্য ফিগার্স দ্যাট ইজ ভেরি। আমরা এখন একটু ওই আপনার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, 3 দশকের, আমার জানা মতে 3 দশকের বেশি আপনি এই ব্যাংকিং, শুধু দেশীয় না বিদেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে আপনার পদচারণা এবং নিরলস আপনার কর্মদক্ষতা এবং আপনার যে বিভিন্ন বিষয়ের যে সমক্ষ জ্ঞান, দক্ষতা, এর আলোকেই যদি আপনি বর্তমানে যে ব্যাংকিং খাতের যে অবস্থা আপনি কিভাবে দেখেন, বিশেষ করে যেহেতু আপনি এখন একটা ইসলামী ব্যাংকে কাজ করছেন,
বিশেষ করে ইসলামী ব্যাংকের যে অবস্থাটা, বিশেষত কিছু ব্যাংক যে সমস্যা ফেস করতেছে, এর থেকে উত্তরণের জন্য আপনার কি পরামর্শ, তার কিভাবে এটা উত্তরণ? প্রথমে আসি যে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির ভিতরে সবচেয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে সবচেয়ে ছোট ক্যাপিটালের ব্যাংক আমরা, পৃথিবীর ভিতরে বোধহয় সবচেয়ে ছোট ক্যাপিটাল। 20 কোটি টাকা। আপনি যদি পাকিস্তানে দেখেন, পাকিস্তানের ক্যাপিটাল বেস অনেক বেশি, আমাদের ক্যাপিটাল এডুকেশন 12.5। আমার তো মনে হয় যে আপনি যদি পার্শ্ববর্তী, কারেক্ট, পার্শ্ববর্তী দেশ আপনি দেখেন, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এর 20-র নিচে কোনো ব্যাংকই নাই, বন্ধ করে দেয়, সব বন্ধ করে দেয়। তো আমাদের এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। আমরা প্রফিট করলেই ডিভিডেন্ড নিয়ে সব পেট ভরে ফেলতেছি। এই জায়গাটার থেকে আমাদেরকে চিন্তা করতে হবে এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমাদেরকে ক্যাপিটাল বেসটাকে নিয়ে যেতে হবে। ক্যাপিটাল ইজ সাচ অ্যান এলিমেন্ট দ্যাট ইজ দ্য অনলি প্যারামিটার যে আপনার যে কোনো ধরনের শককে অ্যাবজর্ব করতে পারে। সেই কারণের জন্য তো আজকে আমাদের যে কোনো ধরনের স্মল একটা শক আসলে ইন্টারন্যাশনালি আমাদের ব্যাংকগুলোকে পড়ে যায়। তো এই জায়গাটাতে এখন আপনি বলেছেন ইসলামী ব্যাংকের জন্য, ইসলামী ব্যাংক অবশ্যই বাংলাদেশে ইসলামী ব্যাংকের পটেনশিয়াল অনেক অনেক বেশি। আমাদের 20 কোটি মানুষের ভিতরে 18 কোটি প্লাস মানুষ হচ্ছে মুসলমান এবং যেখানে আমাদের ধর্মে, আমাদের কোরআন শরীফের ভিতরে, আমাদের সূরা বাকারাতে, আমাদের হাদিসের ভিতরে সুদকে স্ট্রংলি প্রোহিবিট করা হয়েছে, প্রোহিবিটেড করা যাবে এটা, এবং বিভিন্নভাবে সুদের এগেনস্টে করা হয়েছে। কিন্তু আমরা আজকে ইসলামী ব্যাংকিং যা করি, আমাদের নিজস্ব ফেলিয়ারের কারণের জন্য আমরা কিন্তু আজকে আমাদের নিজেদের নামের ঠিক সুবিচার করতে পারি নাই। আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশে ইসলামী ব্যাংকের জন্ম যে 82 সালে হয়েছিল, ইসলামী ব্যাংক ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ইন্ডাস্ট্রি, এবং পৃথিবীতে 500টি 1000টি ব্যাংকের ভিতরে আমার কাছে মনে হয় ইসলামী ব্যাংকের নাম একমাত্র বাংলাদেশের ইসলামী ব্যাংকের নাম ছিল। তো এখন এই ইসলামী ব্যাংকের আমাদেরই দায়িত্ব হলো যে ইসলামী ব্যাংকের আপনার মার্জার যে ব্যাংকগুলো তৈরি হবে, শুধুমাত্র নাম চেঞ্জের করলেই এই ব্যাংকের উন্নতি হবে না। আমাদের টোটাল বোর্ড, ম্যানেজমেন্ট, সার্ভিস, নতুন প্রোডাক্ট, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনস, অটোমেশনস, একটা র্যাপিড চেঞ্জ আনতে হবে। কারণ আমাদের ওই ট্র্যাডিশনাল ব্যাংকে করে আপনি কিন্তু, আমি আগেই বলেছি যে ওই কোন ব্যাংকগুলো ভালো করছে আপনি একটু তাকিয়ে দেখেন, যে ব্যাংকগুলোর গভর্নেন্স ভালো, যে ব্যাংকগুলোর টেকনোলজিতে ভালো, যে ব্যাংকগুলোর ক্যাপিটাল বেশি, যে ব্যাংকগুলোর প্রোডাক্ট বেশি, দেখবেন যে এই ব্যাংকগুলো কিন্তু ভালো করছে এবং আরও ভালো করবে। সুতরাং আজকে আপনি যদি, আমাদের তো বিগেস্ট এক্সাম্পল আমি দিতে পারি যে স্টার্ন ব্যাংকের কথা। স্টার্ন ব্যাংক হ্যাজ স্টার্টেড অন দ্য কলাপস অফ দি BCCI। তো জাস্ট ফলো দ্য স্টার্ন ব্যাংক কী করলো, স্টার্ন ব্যাংকের যখন জন্ম হলো তার প্রত্যেকটা এমডি যে চুজ করেছে, দে আর দ্য বেস্ট এমডি ইন দ্য মার্কেট। আপনি প্রত্যেকটা এমডি দেখেন, আপনি তো অনেক বছর ধরে আছেন, আপনি তার যে ম্যানেজমেন্ট দেখেন, মাত্র 5 জন তাদের বোর্ড অফ ডিরেক্টরস, এবং দে নেভার ইন্টারফেয়ার টু দ্যার এনি ফাংশনস অফ দ্য ম্যানেজমেন্ট। দ্যাট ইজ দ্য ওয়ার্ক। আমি সেভারাল টাইমস বলেছি, আমাদেরকে একটা এক্সাম্পল আমি বারবার দিচ্ছি, যে আমাদের দেশের চোখের আঙুল দিয়ে দেখেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যে প্রফিট করে আমাদের এন্টায়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রি যোগ করে অত প্রফিট করে না। স্ট্যান্ডার্ড চার্টার্ড মালিক কি এখানে বসা আছে নাকি? HSBCর মালিক কি এখানে বসা আছে নাকি? তো তাহলে তারা যদি আমাদের দেশে লোক দিয়ে তাদের সিস্টেম এস্টাবলিশের মাধ্যমে তারা রিমোটে বসে তারা ব্যাংক চালাতে পারে, তাহলে আমাদেরকে কেন এখানে এই বোর্ডকে 24 আওয়ার্স ব্যাংকের ভিতরে বসে থাকতে হবে? এই জিনিসটাই তো আমি বুঝি না। আর বসে থাকলে কি ভালোভাবে চলবে? সেটা তো আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার। আপনি আজকে নাম বলেই আপনি তো আরও যে ব্যাংকটা ভালো করতেছে সে ব্যাংক, ইউ সি দ্য গভর্নেন্স স্ট্রাকচার, ইউ সি দ্য স্ট্রাকচার অফ দ্য বোর্ড। সো এই জিনিসগুলো আমাদেরকে শুধু দেখলে হবে না, এগুলো ভিতরে ধারণ করতে হবে, যে কারা ভালো করছে, কিভাবে ভালো করছে, কেন ভালো করছে। আমরা যদি ওইটাকে ফলো করতে পারি, আর আমাদের বোর্ডের যদি ওর ইন্টেনশন থাকে, তাহলে যে জিনিসটা ফলো করলে ওইটা ওখানে যাওয়া যায়, সেটাতেই আমাকে করতে হবে। আপনার যদি ম্যানেজমেন্ট পছন্দ না হয়, আমরা তো উই আর ইন এ কন্ট্রাকচুয়াল বেসিস ফর 3 ইয়ার্স, তার আগেও আপনি আমাকে বাদ দিয়ে দিতে পারেন। আপনি যদি আমাকে প্রপার এনভায়রনমেন্ট দেন, আর সেই প্রপার এনভায়রনমেন্টের পরেও যদি আমি ফেল করি, তাহলে ইউ হ্যাভ দি রাইট টু টার্মিনেট মি, সেটা করতে পারেন। আপনাকে সেই ইয়েতে আসতে হবে, বাট সাইমালটেনিয়াসলি আপনার পজিশনটাও আপনি ঠিকভাবে পালন করছেন কিনা, আপনার গভর্নেন্সটাও আপনি ফলো করছেন কিনা, সেটাও আপনাকে দেখতে হবে। আমার কাছে সব থেকে বেশি আফসোস লাগে যে আমাদের এত বড় একটা দেশ,
আমি আশা করেছিলাম যে অ্যাটলিস্ট একটি ব্যাংক ইন্টারন্যাশনাল পর্যায়ে তাদের ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ থাকবে, ইন্টারন্যাশনাল ইয়েতে থাকবে, তাহলে কিন্তু আজকে আমাদের যে মোর দ্যান $2 বিলিয়ন এই অ্যাড কনফার্মেশন চার্জেস আর বিভিন্ন ধরনের অ্যাডভাইজারি চার্জেসের দেশের থেকে বেরোয় যাচ্ছে, এটা আমরা অনেকাংশে আমরা এটাকে লাঘব করতে পারতাম। কিন্তু আমাদের অত্যন্ত আনফর্চুনেট যে আমাদের আজকে স্বাধীনতার 50 বছরেও আমরা ইন্টারন্যাশনালি কোনো আমরা নেটওয়ার্ক এস্টাবলিশ করতে পারি নাই। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি 8 বছর চাকরি করেছি। সেখানে ওদের আই এম টকিং ইন দি ইয়ার অফ 2001, তাদের 140টা ব্রাঞ্চ ছিল 80টারও বেশি দেশে। এখন তো 100 বেশি, এখন আরও বেশি, আমি তখনকার কথা বলছি। তো তাদের দে আর দ্য লার্জেস্ট ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড। তো তাহলে তারা কি গভর্নমেন্টের এই সমস্ত অ্যান্সিলারি কাজে সহায়তা করছে না? অবশ্যই করছে। অ্যান্ড আফটার দ্যাট দে আর মেকিং প্রফিট। দেয়ার NPL ইজ 3 to 4%. সো জাস্ট টু ফলো দেম, তারা যে কীভাবে করছে, তাদের গভর্নেন্স কীভাবে এস্টাবলিশ করছে, দেখেন তাদের বোর্ডের স্ট্রাকচার দেখেন। তারা সেখানে কোনো ধরনের কোনো পলিটিক্যাল লোকজন বোর্ডে নাই, কোনো ধরনের কোনো মানে দলীয় লোকজন নাই। তা আমরা যে সমস্ত সাকসেসফুল এক্সাম্পল আছে, ভেরি ইজি টু লুক ইনটু দ্যাট, সেটা আমি বলে দিতে পারি, যেহেতু আমি এক লম্বা সময় ধরে তাদের সিনিয়র ম্যানেজমেন্টে ছিলাম। হাউ দে বিকাম সাকসেসফুল, দ্য লট অফ ইজ দেয়ার। সো আমাদেরকে এই এখন সময় এসছে, যেহেতু আমরা একটা ডিবাকলের ভিতরে পড়েছি, আমার কাছে মনে হয় যে উই শুড ডু দ্য র্যাপিড মডিফিকেশনস ইন আওয়ার গভর্নেন্স, ইন আওয়ার সিস্টেম, ইন আওয়ার সিলেকশনস, ইন আওয়ার কালচার, ব্যাংকিং কালচার। এটা একটা র্যাপিড চেঞ্জের দরকার আছে, যার ফলে আমার 5টা 10টা 20টা ব্যাংকও থাক, কিন্তু এই 20টা ব্যাংকই আমাদের দেশের জন্য সাফিসিয়েন্ট হিসেবে তখন এটা হবে। আমার নাম্বার বেশি বাড়লেই যে আপনার টোটাল ব্যাংকের অবস্থা, ব্যাংকিং ফ্যাসিলিটিটা বেড়ে গেল, সেটা না। আপনি যে 62টা ব্যাংক, স্টিল আপনি দেখেন মোর দ্যান 50% পিপল আনব্যাংক পিপল। কয়েক হাজার এনজিও কাজ করতেছে, তাহলে হাউ দে বিকাম সাকসেসফুল অফ এনজিওস? দে আর চার্জিং ইন্টারেস্ট রেট লাইক এনিথিং, ইউ নো দ্যাট 20% প্লাস। তো তারা কেন? দ্যাট ইজ আওয়ার ফেলিয়ার। আমরা তাদের দোরগোড়ায় নিজেদেরকে পৌঁছাতে ব্যর্থ হয়েছি। তো এই প্রান্তিক চাষিকে যতক্ষণ পর্যন্ত না আমি এই ফ্যাসিলিটি আওতায় দিতে না পারবো, তাহলে আমার কস্ট অফ প্রোডাকশন কমবে না, আমার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। এবং তারা এই যে ব্যাংকের যে ইনভেস্টমেন্টের যে স্বাদ, সেটা থেকে বঞ্চিত হবে। এবং তারা ওই দাদনের মাধ্যমে, বিভিন্ন মহাজনের ইয়ের মাধ্যমে তারা দে উইল বি এক্সপ্লয়েটেড। এবং তাদের আপনার যে স্ট্রেংথ আছে, যে তাদের যে পোটেনশিয়াল আছে, সেখান থেকে তারা বঞ্চিত হবে। আমরা আসলে আর বেশি দূর আগে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে ব্যাংকিং খাতের আরেকটা সমস্যা হলো, সবচেয়ে বড় সমস্যা এখন, সেটা হলো NPL বা ক্লাসিফাইড লোন। যদিও আপনার ব্যাংকে 5%-এর নিচে, আপনি বললেন যে 4%, এটা খুবই একটা মানে আশার উদ্দীপ্ত হওয়ার কথা যে NPL যে কীভাবে ব্যাংকিং খাতকে আমাদেরকে মানে পিছনের দিকে ঠেলে দিচ্ছে, তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশ। এখানে অনেক ব্যাংক যারা একসময় খুবই দোদণ্ড প্রতাপশালী ব্যাংক ছিল, তারা আজ NPL-এর কারণে অনেকটা নুজ্জমান। তো এই পরিপ্রেক্ষিতে আপনার দীর্ঘ অভিজ্ঞতা আলোকে যদি আপনি বলেন যে আমাদের এই NPL-টা কীভাবে আমরা ব্যাংকিং খাত থেকে কমাতে পারি, যেহেতু আপনার ব্যাংকে 4% মাত্র, তা আমাদের ইন্ডাস্ট্রিতে কেন আমরা 10-এর নিচে আনতে পারছি না? একটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্টের কাজ করতে দিতে হবে। আজকে আমরা 35-40 বছর ধরে এটাকে সাধনা করে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করে, কত শোকজ খেয়ে, কত বকা খেয়ে, কত ধরা খেয়ে আজকে এই পজিশনে আসছি। এখন আপনি কালকে মালিক, কালকে যদি আপনি বলেন আপনি ওখান থেকে একটা ব্যবসার থেকে আসলেন 1 সেকেন্ডের জন্য, 5 মিনিটের জন্য, আপনি যদি মনে করেন যে ইউ উইল বি দ্য ডিসিশন মেকার, এই জিনিসটাকে অনুধাবন করতে হবে। কেমন? নাম্বার 2, ম্যানেজমেন্ট যারা আছে তাদের কম্পিটেন্সি বাড়াতে হবে। কোন ডিরেক্টর খুশি হবে, কোন কে খুশি হবে আর কে বেজার হবে, এটার বেসিসে আমার ডিসিশনকে করলে চলবে না। আমার প্রফেশনালিজমকে আমাকে এস্টাবলিশ করতে হবে। নাম্বার 3 হচ্ছে এই NPL ম্যানেজমেন্টের জন্য এই বোর্ড বা ম্যানেজমেন্টের চেষ্টাটাই সাফিসিয়েন্ট না। একটা NPL ম্যানেজমেন্টের জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের ব্যবসায়িক পরিস্থিতি, মানুষের মাইন্ডসেট, তারপরে আপনার ইকোনমিক ভায়াবিলিটি, অনেকগুলো জিনিস কাজ করে। আমি যত ভালো করেই দেই না কেন, কেউ যদি মনে করে যে আমি টাকা না দিলে আমার কিছু হবে না, ও তো টাকা মেরে দিয়ে চলে গেছে, ওর তো কিছু হচ্ছে না, আমার পাশের লোক তো টাকা না ফেরত দিয়ে সে ব্যবসা ভালো করতেছে, তার কিছু হচ্ছে না। এই মাইন্ডসেট থেকে, এই মাইন্ডসেট থাকলে কোনোদিন NPL কমবে না। এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে। কেমন?
অ্যাকশনটা নিতে হবে। ইয়েস, এই জায়গাটাতে যা করা দরকার, আপনি যদি আইন চেঞ্জ করতে হয় আইন চেঞ্জ করেন, যদি আপনার Enforcement করতে হয়, legal enforcement দরকার enforcement হয় করেন। সেটা আপনি করেন। এই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নাম্বার 4 হচ্ছে যে আমাদের যে গোড়ার যারা প্রসেস করে ডিরেক্টলি হু আর ইনভলভ উইথ দ্য কাস্টমার্স, এদের জ্ঞানের পরিধিকে, এদিকে প্রপার ট্রেনিং দিয়ে জ্ঞানের পরিধিকে অনেক বাড়াতে হবে। আমাদের দেখা যাচ্ছে যে আমরা কি করি, আমরা যে ইনফরমেশনটা পাই সেটা তো ওই সেই ধরেন চাঁপাইনবাবগঞ্জের সেই রিমোট অঞ্চলের সেখান থেকে পাই। এখন ওইখানকার ওই ইনফরমেশন যেটা দেয় সেটার উপর বেসিস করে আমাদেরকে নিতে হয়। এখন ওইখানে ধরেন একটা কোলাটারাল ভ্যালু দেখাচ্ছে 1 কোটি টাকা, যখন আমরা এনফোর্সমেন্টে যাচ্ছি তখন দেখছি 10 লাখ টাকা। তো সেই জন্য হচ্ছে যে এটাকে ঢেলে সাজাতে হবে। আমাদের স্পেশালি যারা ক্রেডিটের সাথে ইনভেস্টমেন্টের সাথে যারা জড়িত আছেন, এদের প্রপার ট্রেনিং দিয়ে এদেরকে দক্ষ এবং করতে হবে, এবং তাদেরকে রিওয়ার্ড পানিশমেন্টের আওতায় আনতে হবে, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনতে হবে, ইনক্লুডিং দ্য সিনিয়র ম্যানেজমেন্ট অ্যান্ড অলসো দ্য এমডি অলসো উইল বি দ্য পার্ট অফ দ্যাট। এখানে একটা ডিটেলস জবাবদিহিতার দরকার আছে। আর একটা জিনিস হচ্ছে সব থেকে আমরা যেটা আমি আবারও সেই কথা বলি, যারা ভালো ব্যাংক তাদের আপনি খেয়াল করেন যে তাদের যে আপনার লোন প্রসেসিং থেকে শুরু করে, মনিটরিং থেকে শুরু করে, রিকভারি থেকে শুরু করে তাদের জিরো কম্প্রোমাইজ। আপনি একটা ফরেন ব্যাংকের কথা বলেন, আজকে আপনার সাথে যত খাতিরই থাকুক না কেন, আজকে আপনার বিন্দুমাত্র কোনো ব্যবসার হলো দে উইল চেঞ্জ দেয়ার মাইন্ড সাথে সাথে, বিকজ দে আর দ্য প্রফেশনাল। এখানে কোনো ভাবাবেগের কোশ্চেন না, উই আর ডিলিং উইথ দ্য ডিপোজিটার্স মানি। এখানে না কে কোথা থেকে ফোন করলো, না ওরা একটু ছেড়ে দেন, কিছু বলেন না। এই এই কালচার থেকে আমাদেরকে আসলে বেরোয় আসতে হবে, আমাদেরকে ট্রু প্রফেশনাল করতে হবে। এবং আমরা কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন যে জিনিসটা করে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করা হয়েছে, এটাকে ব্রেক করা হয়েছে, এটা কিন্তু ন্যাচারাল খারাপ হয় নাই। ন্যাচারাল হলে এত খারাপ হওয়ার কথা না, এটাকে একটা ভেঙে ফেলা হয়েছে সমস্ত আইন কানুন নিয়মকে। তো সুতরাং যে জিনিসটা হয়েছে সেটার জন্য আপনি এই ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি এইগুলা আপনি কখনোই পূর্ণাঙ্গভাবে দায়ী না, এটাকে বাধ্য করা হয়েছে। না হলে এখানে তো অনেকগুলো টিয়ার ছিল, আপনি সিনিয়র থেকে শুরু করে জুনিয়র ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট, বোর্ড, সেন্ট্রাল ব্যাংক, অডিটর, লিগ্যাল সিস্টেম, সমস্ত কিছুকে ব্রেক করে দিয়ে এই জিনিসটাকে চোখের সামনে দিয়ে এটাকে ব্রেক করা হয়েছে। সুতরাং এটা যাতে কোনো রিপিটেশনস না হয়, এবং যারা এই কাজগুলা এটা যেন আর কোনো এক্সাম্পলারি ভবিষ্যতে তৈরি না হয়, এদিকেও আমাদেরকে দিতে হবে। আমার কাছে মনে হয় যে শেষে আমাদের দেশের ছেলেরা যদি বিদেশি ব্যাংক চালাতে পারে, আমাদের দেশের ছেলেরা যদি সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের সিনিয়র পজিশনে কাজ করে তারা দায়িত্ব পালন করতে পারে, তাহলে কেন সেই আমার দেশের ব্যাংকগুলো তারা চালাতে পারবে না ঠিকভাবে? এটা কোনো দিন কোনো হতে পারে না। সুতরাং ইজ পসিবল, অনলি দ্য মাইন্ডসেট ইজ দেয়ার, অ্যাটিটিউড ইজ দেয়ার, এবং আলটিমেটলি একটা যদি সমন্বিত প্রয়াস দরকার, একদম টপ টু বটম, একদম পলিটিক্যাল কমিটমেন্ট দরকার ফ্রম দ্য রুলিং পার্টি। দ্বিতীয়ত যারা রেগুলেটরে আছেন তাদের একদম ইম্পার্শিয়াল দরকার, আপনার অ্যাসেসমেন্ট বা তাদের রুলস রেগুলেশনস এর দরকার। যারা ডিরেক্টলি খেলা করছেন, আমরা যারা ডাইরেক্ট প্লেয়ার আছি, আমাদের এফিসিয়েন্সি দরকার, আমাদের বোর্ডের তাদের গভর্নেন্স দরকার। এই সব জিনিসগুলো যদি আমরা ফিট ইন করতে পারি, এটা আমাদের যে মেধা আছে, আই থিঙ্ক দ্যাটস সাফিসিয়েন্ট, এর থেকে বেশি কিছু লাগবে না। আপনি আসলে রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আসলে আমরা যতদূর জানি যেটা আসলে এই খেলাপি ঋণের যে বেধি, এটা একমাত্র রাজনৈতিক সদিচ্ছা বা পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে না যে এটার খুব একটা ভালো আমরা রেজাল্ট আনতে পারবো। কারণ আমরা বিভিন্ন রেগুলেটরি বডি, বিভিন্ন আইন কানুন, আমরা অনেক কিছুই দেখছি। আইন যে আমাদের নাই তা কিন্তু না, আইন কিন্তু যথেষ্ট আছে, কিন্তু আইনের প্রয়োগ কতটা হচ্ছে এখানে মূলত এখানেই অনেক প্রশ্ন। এই জন্য আমরা আশা করব যে বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায়, তারা বিষয়টা দেখবে এবং এটা রাজনৈতিক একটা কমিটমেন্ট মানুষ চাচ্ছে, ব্যাংকাররা চাচ্ছে, ব্যাংকের যারা আমানতকারী তারাও চাচ্ছে, আপামর জনগণ চাচ্ছে যে ব্যাংকিং খাতটা হলো ইকোনমির জন্য একটা ব্লাড। এই খাতকে বাঁচাতে হলে আমাদের ক্লাসিফাইড লোনটা কমাতে হবে, এর জন্য রাজনৈতিক একটা কমিটমেন্ট খুবই জরুরি। তো আমরা আশা করছি এটা অবশ্যই সরকার দেখবেন। একই সাথে এই শাহজালাল ইসলামী ব্যাংক তাদের যে এগিয়ে চলার যে গতিধারা, এটা আগামী দিনে অব্যাহত থাকবে। হয়তো আমরা আগামী বছর দেখব এটা আরও একটি উন্নতির দিকে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং একই সাথে
আমাদের যে আজকের যে এমডি যিনি কথা বললেন, যিনি এদেশে উনি একজন পেশাগতভাবেই উনি একজন ইঞ্জিনিয়ার এবং তারপরে উনি ব্যাংকার এবং উনি একজন শিক্ষক, ওনার অনেক গুণে গুণান্বিত। তো আমরা চাই ওনার এই মেধা এবং মননশীল চিন্তাভাবনা ব্যাংকিং খাতকে আরও বেগবান করবে, এই আশাবাদ ব্যক্ত করি আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।